আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অপশন ইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আমাদের আজকের আলোচনার বিষয় মাদকাসক্তি। ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোল ডিএনসির একটি সাম্প্রতিক জরিপ বলছে বর্তমান বাংলাদেশে 8.3 মিলিয়ন মানুষ কোনো না কোনো মাদকে আসক্ত। আর মাদক ছাড়া আচরণগত আসক্তির সঠিক সংখ্যা কিন্তু আমাদের জানা নেই। তো এই বিষয় নিয়ে আসক্তির বিভিন্ন প্রেক্ষিত নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং স্টুডিওতে আজকে দুজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে উপস্থিত আছেন। আমার বামে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার এম কামরুল হাসান স্যার, উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ এবং সাবেক বিভাগীয় প্রধান সিএমএইচ ঢাকা ও আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। আমার ডান পাশে আছে ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলাম, তিনি আবাসিক সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ঢাকা। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার। আমরা শুরুতে যে কথাটি ছিলাম আসক্তি, স্যার আমরা একটু জানতে চাচ্ছি স্যার আসক্তি জিনিসটা আসলে কি, কেন মানুষ আসক্ত হয়? রাইট, এটা খুবই একটা এখনকার জন্য আলোচিত এবং বার্নিং একটা ইস্যুস। আসক্তি এমন একটা জিনিস, এটা ক্রনিক একটা অসুস্থতা বা ডিজঅর্ডার, যেখানে মানুষের কোনো জিনিসের উপরে একটা পাওয়ার জন্য সেটা ভীষণভাবে ইচ্ছা করে এবং ওইটা না পেলে তার ভিতরে অশান্তির সৃষ্টি হয় এবং ওইটা পাওয়ার জন্য সে অনেক কিছুই করতে পারে আসলে। এবং তার এটা যদি না পায়, সে তার ভিতরে বিভিন্ন ধরনের উইথড্রল সিমটম হয় এবং বিভিন্ন পারিপার্শ্বিক এবং সামাজিক এবং কাজের ক্ষতি হতে থাকে। এটাকেই আসক্তি বলে। আচ্ছা স্যার, তো স্যার কি ধরনের, কয় ধরনের আসক্তি হতে পারে? শুধু কি মাদক আমরা যেটা দেখছি, এছাড়াও কি আর কোনো আসক্তি আছে স্যার? আগেকার দিনে আমরা আসক্তি বলতে আমরা খালি মাদক আসক্তিকে বুঝতাম, কিন্তু এখন আসক্তিকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা কেমিক্যাল অ্যাডিকশন আর একটা হচ্ছে বিহেভিয়ারাল অ্যাডিকশন। আচ্ছা আচ্ছা। আগে যে আমাদের যেটা ছিল মাদকাসক্ত, ওইটাকে এখন কেমিক্যাল অ্যাডিকশনের ভিতরে আনছে, যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, আফিম বা এই সমস্ত যা আছে আর কি, ইভেন ঘুমের ওষুধ, সিগারেটও কিন্তু হতে পারে, তামাক। আর বিহেভিয়ার অ্যাডিকশনের ভিতরে বা আচরণগত যেটার ইয়েতে আছে আসক্তির ভিতরে সবচেয়ে বেশি এখন যেটা আছে ইন্টারনেট অ্যাডিকশন দেখা যাচ্ছে, গেমিং বলতে কিন্তু ভার্চুয়াল গেমিং, আমি ওই এমনি বলছি না যে ফিজিক্যাল গেমিংসের ওইটাকে বলছি না, মেনলি ভার্চুয়াল গেমিং যেটা আছে। তারপরে হচ্ছে পর্নোগ্রাফি, সেক্স অ্যাডিকশন হতে পারে এগুলা, এবং দুইটাকেই কিন্তু একই রকম অসুস্থতা এবং দুইটাই ভয়াবহ আকারে এখন আমাদের ভিতরে চলে আসছে। কিন্তু তো আমি একটু রাহিনুল স্যার আপনার কাছে চলে আসব, যে আমরা তো মাদকাসক্তির ব্যাপারটা শুনলাম, বাংলাদেশে আপনার ঠিক কী ধরনের মাদকাসক্ত রোগী বেশি পেয়ে থাকেন? মানে কোন কোন বিষয়ে মানুষ এই মাদকে আসক্ত, আমাদের হারটা কীরকম? ধন্যবাদ। আসলে পরিসংখ্যানের ব্যাপারে তো একটা কথাতে আছে, মিথ্যা ডাহা মিথ্যার পরিসংখ্যান আমাদের আছে। আমাদের যদি সব থেকে আমরা মোটামুটিভাবে গ্রহণযোগ্য পরিসংখ্যান দেখি, সেটি কিন্তু 2017 সালের। আচ্ছা, এই পরিসংখ্যানে যে দেখা যাচ্ছে বাংলাদেশে প্রথম যে দুটো মাদক আছে তার মধ্যে চলে আসছে হচ্ছে গাঁজা এবং হচ্ছে ইয়াবা, এই দুটো। আচ্ছা, যদিও এটা আবার আমাদের দেশব্যাপী এটার হারটা একই রকম না, যেমন চিটাগাং অঞ্চলে কিন্তু দেখা যাচ্ছে অ্যালকোহলের প্রতি আসক্তির প্রকোপটা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি। আচ্ছা, এই ব্যাপারগুলো তো মূলত কেমিক্যাল ভিত্তিক। তবে একটা বিষয় হলো যে ওপিওয়েড গ্রুপ, যেটাকে আমরা নার্কোটিক্স বলে থাকি, যার মধ্যে হিরোইন পড়ে, যার মধ্যে ফেন্সিডিল পড়ে বা প্যাথিডিন পড়ে, এই আসক্তি কিন্তু এখন দেখা যাচ্ছে 3 নম্বরে আছে। যদিও হয়তো বা আমার যেটা অভিজ্ঞতা বলে, ক্লিনিক্যাল অভিজ্ঞতা, হয়তো বা পরের গবেষণায় আসবে যে আস্তে আস্তে কিন্তু আবার সিনথেটিক ওপিওয়েডের ব্যাপারটা বাড়ছে। মোটা দাগে হলো গাঁজা 1 নম্বরেই আছে, এরপরে আছে হলো ইয়াবা। তো স্যার আসলে এখানে জানতে চাচ্ছি যে এটা কেন হয়, রিস্ক ফ্যাক্টরগুলো কি, কেন একটা মানুষ, সমাজে সবাই তো আসক্ত হচ্ছে না, কিন্তু এই সমাজে জিনিসগুলো তো প্রচলিত, আমাদের চোখের সামনে আছে বা চাইলে পাওয়া যায়, তারপরেও কিছু মানুষ আসক্ত হচ্ছে, কিছু মানুষ আসক্ত হচ্ছে না, এটার ব্যাখ্যাটা স্যার কি? এটা আমরা বলি যে এটাকে বলে বায়োসাইকোসোশ্যাল মডেল বলে, কজ যদি বলে বায়োলজিক্যাল কজ, যেমন আছে যে সে হয়তো জন্মগতভাবেই কারো কারো কিছু ইয়ে থাকে যে মাদকের প্রতি থাকে, আচ্ছা, অথবা তার বংশগত ইয়ের থেকেও আসে আসক্তিটা, আচ্ছা, বায়োলজিক্যাল। আরেকটা আছে হচ্ছে সাইকোলজিক্যাল, অনেক অসুস্থতা আছে। এই মাদক আসক্তি বা আসক্তিও কিন্তু একটা সাইকিয়াট্রিক ডিজঅর্ডার ইটসেলফ। আবার অন্যান্য অনেক রোগ আছে,
অন্য মানসিক রোগ যেটার জন্য কিন্তু আসক্তি হতে পারে, বা মানসিক যদি কোনো চাপ থাকে, অস্থিরতা থাকে, অশান্তি থাকে, সেটার থেকেও আসক্তি হতে পারে। যেমন অন্য মানসিক রোগের ভিতরে আমরা যদি বলি, মানুষ যদি বাইপোলার ডিজর্ডারে সাফার করে, সিজোফ্রেনিয়াতে সাফার করে, ডিপ্রেশনে সাফার করে, ওগুলোতেও হয়। আবার বেশি স্ট্রেসে পড়লেও কিন্তু অনেক সময় আসক্তির দিকে চলে যেতে পারে। আচ্ছা, আর আরেকটা আছে সোশ্যালের ভিতরে অনেকগুলো আছে, যে আমাদের একটা আছে যে অ্যাভেলেবিলিটি, একটা সব পিয়ার প্রেশার, তারপর অন্য দেখছি আমরা এ খাচ্ছে অনেক ইয়েতে, যেটা যেন অনেকে এটাকে হিরোইজম হিসাবে দেখে, আচ্ছা, যে দেখছে যে ওরা যারা একটু Smartness। হ্যাঁ স্মার্টনেস হিসাবে, আসলে কিন্তু কোনো স্মার্টনেস না, আসলে ভুল একটা কনসেপশনের জন্য। এবং অনেকের সময় দেখা যায় যে কোথাও গেছে যে বললো যে খা, অন্যরা খাচ্ছে, সবাই খাচ্ছে, আমি খাবো না কিসের জন্যে, একটা ট্রায়াল বেসিসে খেয়ে ফেললো, দেখে শিখলো। এরকম সামগ্রিকভাবে বিভিন্ন কারণ মিলেই হচ্ছে আসলে এটা। আচ্ছা, রানু স্যার, আমি আপনার কাছে আসব যে একটু আগে স্যার একটা কথা বলছিলেন যে ঘুমের ওষুধে অনেকে আসক্ত থাকে। আপনি সিনথেটিক ওপিওয়েডের কথা বলছেন যে এখন সেই আগের সেই প্যাথিডিন, মরফিন থেকে এখন একটু সিনথেটিক ওপিওয়েডের দিকে যাচ্ছে, হিরোইন থেকে। তো প্রেসক্রাইব মেডিকেশনস থেকে কি স্যার এরকম মাদকাসক্ত হতে পারে, বা এটা আমাদের দেশে কেমন কমন? আসলে ব্যাপারটা এইভাবে বলা যেতে পারে, ধরা যাক একটা ঘর যার দরজা হচ্ছে 4টি বা 5টি। এই দরজার নাম হতে পারে হচ্ছে পিয়ার প্রেশার বা বন্য চাপ, বা ধরা যাক হতাশা, অন্য কোনো একটা মানসিক রোগ। বিভিন্ন রকমভাবে কিন্তু হচ্ছে এই আসক্তির দরজা দিয়ে এই ঘরের মধ্যে ঢোকা যায়। তার মধ্যে একটা দরজা কিন্তু হচ্ছে এই যে প্রেসক্রিপশনের ক্ষেত্রে একটা ধরন হচ্ছে, ধরা যাক ঘুমের ওষুধ প্রেসক্রিপশন করা হলো, ডক্টর বললেন যে আপনি 3 সপ্তাহ পর আসেন বন্ধ করে। আমাদের দেশের প্রেক্ষাপটে একটা ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু হাত বাড়ালেই যে কোনো ওষুধ কিনতেই পারি। আমাদের দেশে আইন শৃঙ্খলার ব্যাপারটা এই জায়গায় একেবারে অনুপস্থিত। দেখা যাচ্ছে উনি ওষুধটা কন্টিনিউ করে যাচ্ছেন, কিন্তু বন্ধ করলেন না, এবং আস্তে আস্তে দেখা গেল প্রেসক্রিপশনের বাইরে কিন্তু উনি মাদকটা নেওয়া শুরু করলেন। কোনটি মাদক তার সংজ্ঞার মধ্যে কিন্তু ব্যাপারটা আছে, যে প্রেসক্রিপশনের বাইরে কোনটা ব্যবহার করা হচ্ছে এবং তার উদ্দেশ্যটা ভিন্ন। উদ্দেশ্যটা কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে ঘুম হতে পারে। তার মানে হলো উনি কিন্তু প্রেসক্রিপশন আকারে দেওয়া হয়েছিল, উনি আর ফলো আপ করেননি, উনি কারোর সাথে আর কথা বলেননি, উনি বছরব্যাপী এটা চালিয়ে যাচ্ছেন। এটি একটি রাস্তা। আরেকটি ব্যাপার খুবই খুবই অনেক কমন অনেক ক্ষেত্রে, বিশেষত একটু বেশি বয়সের ক্ষেত্রে, 50-এর উপরে। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু ভাবি বোধহয় এটা মাদকাসক্তি বোধহয় শুধুমাত্র তরুণদের ব্যাপার, আসলে না। কিন্তু 50-এর পরেও কিন্তু অনেকে আসক্তি হয়ে পড়েন। ধরা যাক কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হতে পারে, বা অন্য কোনো একটা ব্যথা, ভয়ঙ্কর পরিমাণে ব্যথাটা সারানোর জন্য আমরা ধরা যাক হচ্ছে আমরা প্রেসক্রিপশন আকারে মরফিন বা অন্য কিছু ব্যবহার করলাম, বা কোনো একটা অপারেশনের পরে দেখা গেল চিকিৎসাগত প্রয়োজনীয়তা ফুরিয়েছে, বৈজ্ঞানিকভাবে তার ওই পরিমাণ তীব্র ব্যথা থাকার কোনো কারণ নেই, কিন্তু উনি অব্যাহত রাখছেন। আচ্ছা, তার মানে উদ্দেশ্যটা কিন্তু এই ক্ষেত্রে অন্যভাবে কিন্তু পিয়ার প্রেশার এখানে কারণ নয়, বা ধরা যাক হচ্ছে অন্য কোনো হতাশাটার কারণ নয়। তার একটা ব্রেন জানতো, আগে থেকে জানতো না, এটা ব্যাপারটা কি, যে জানলো যে এখানে একটা ব্যথার চমৎকার সমাধান আছে, উনি সেখানে আটকে গেলেন। তার মানে যথাযথ মনিটরিং এর অভাবে রেগুলার প্রেসক্রিপশন থেকেও তার এক ধরনের মাদকাসক্তি। তবে এটাও ঠিক, একটা স্যারের কথা সূত্র ধরে বলতে চাই, সবার কিন্তু সবকিছু ভালো লাগে না। মানে ইন্ডিভিজুয়াল ভালনারেবিলিটিও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। হচ্ছে আমাদের মস্তিষ্কের এমন একটা ডিজাইন আছে যে আমরা কিন্তু আমাদের খাবারের রুচি দেখে বলতে পারি, একই খাবারের আসরে অনেক রকম খাবার সার্ভ করা হচ্ছে, সবার কিন্তু প্রাকৃতিকভাবে সব কিছু ভালো লাগে। আচ্ছা, তো মাদকের ক্ষেত্রে ব্যাপারটা বৈজ্ঞানিকভাবেই সত্যি। কারো কাছে কিন্তু এই ঘুমের ওষুধ যেমন যতখানি ভালো লাগবে, সবার কিন্তু ভালো লাগবে না। সিনথেটিক ওপিওয়েড, যদি প্যাথিডিন বা এরকম কিছু বলি, সবার খেলে কিন্তু সবার সমান ভালো লাগবে না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, যার হয়তো বা 60 বছর বয়সে প্রথম তার ব্রেন এটা স্বাদ পেয়েছে, তিনি আসলে বেঁচে গিয়েছিলেন, কারণ তার এর আগে তার ব্রেন স্বাদ পায়নি। জাস্ট ব্যথাটা একটা প্রাকৃতিক একটা ঘটনা, এর মাধ্যমে তার ব্রেন স্বাদ পেয়েছে, দেখা যাচ্ছে উনি আর এই আরামটা ছাড়তে পারছেন না। ঠিক আছে, ধন্যবাদ স্যার। স্যার, আমি আবার একটু আপনার কাছে আসব যে আমরা আসলে এখন তো আমাদের একটা অস্থির সময় পার করছি আমরা। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক সম্ভাবনা যেমন আছে, অনেক সম্ভাবনার অপমৃত্যুও আমরা দেখতে পাই। এখন এই যে গার্ডিয়ানদের কাছ থেকে খুব সমস্যাই শোনা যায় যে তারা কথা শুনছে না, তারা বেয়াদব হয়ে যাচ্ছে, বা এর মধ্যে মাদকাসক্তিরও একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে যুব সমাজের মধ্যে এটার প্রভাব অনেক বা পার্সেন্টেজ অনেক বেড়ে গিয়েছে। তো আমরা স্যার কিভাবে
কি কি লক্ষণ দেখলে আমাদের সন্দেহ হতে পারে যে এটি মাদকাসক্তির কারণে হতে পারে? খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এটাতে। অনেক গার্জেনই হয়তো বুঝতে পারেন না, আবার অনেকে কিন্তু যারা সচেতন তারা কিন্তু বুঝতে পারবেন। যারা অনুষ্ঠানটা দেখবেন তারা এটা যদি খেয়াল করেন যে প্রথমে ছেলে বা মেয়ের যার হচ্ছে একটা রুটিনের মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে। সে দেখা যাচ্ছে ঠিক সময় ঘুমাচ্ছে না, আগে যেমন ছিল অনেক সারা রাত জেগে থাকছে, অথবা দিনের বেলা ঘুমাচ্ছে, ঠিক সময় বাসায় ফিরছে না, আচ্ছা, তারপরে অসময় যখন তখন বাইরে চলে যাচ্ছে, মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে, কিছু বললে রেগে যেতে পারে, তার যে পড়াশোনা অথবা সে যদি যে ফাংশন করে সেই ফাংশনিংয়েও দেখা যাচ্ছে যে সমস্যা দেখা দিবে, মিথ্যা কথা বলতে পারে, এবং কোথায় যাচ্ছে কেন যাচ্ছে এটা জিজ্ঞাসা করলেও রেগে যেতে পারে কিন্তু। আচ্ছা, তারপরে তার যে সমস্ত জিনিসগুলা ছিল ঘর বা রুমের ভিতরে সেগুলো অগোছালো থাকতে পারে, নিজেকে একটু আলাদা রাখতে পারে, তার দেখা যাচ্ছে রুমের মধ্যে তাকে ঢুকতে দিচ্ছে না। আরও হতে পারে কি যে স্কুলে বা সে যে লেখাপড়া করে সে শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিলে দেখা যাবে যে সে হয়তো অ্যাটেন্ড করছে না। অনেক সময় কমপ্লেনও আসে যে আপনার সন্তান তো ইয়েতে আসছে না, রেজাল্ট খারাপ হতে পারে। অফিসে কাজ করলে সেখান থেকে পারফরমেন্সটাও কিন্তু অনেক ডেটেরিয়েট করতে পারে। তার যে সময় খাওয়া দাওয়া করতো ওইভাবে খাচ্ছে না, খাওয়া রুটিনের চেঞ্জ হতে পারে, খাওয়া অনেক কমাই দিতে পারে, এবং অন্যদের সঙ্গে যেমন ইন্টারাকশন করছিল সেরকম নাও করতে পারে, একা একা থাকতে পছন্দ করতে পারে, কিছু বললেই রেগে যেতে পারে। আচ্ছা। এই সমস্ত যদি আমরা সমস্যা যদি কখনো এর ভিতরে সবগুলো থাকবে তা না, কিছু কিছুও যদি দেখি, অবশ্যই আমি ওই গার্জেনকে বলবো যে আপনারা সন্দেহ করবেন যে সামথিং ইজ গোয়িং টু বি রং। আচ্ছা, এবং এই সময়ে গার্জেনরা ইচ্ছা করলে তখন একজন সাইকাট্রিস্টের সঙ্গে কথা বলতে পারে, ছেলেটার সঙ্গেও বন্ধুর মতন আচরণ করতে পারে, তারপরে তার সমস্যাটা বোঝার চেষ্টা করতে পারে। আমরা এখন একটা বিরতিতে যাব, কিছুক্ষণ পরে ফিরছি। বিরতির পর ফিরে আসলাম কামরুল স্যারের কাছে। তো স্যার, এই যে আমরা শুরুতে আপনি একবার বলেছিলেন যে মাদকাসক্তি ইটসেলফ একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তার মানে এটা যদি একটা রোগ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটার চিকিৎসাও আছে। তো স্যার, আপনি কি আমাদেরকে একটু চিকিৎসা পদ্ধতি সম্পর্কে একটু বলবেন কিনা? তাই এটার যে কারণ সম্বন্ধে আপনি আগে যেটা জিজ্ঞাসা করেছিলেন, ঠিক একইভাবে এটা চিকিৎসাটাও ওই রকম বায়োসাইকোসোশ্যাল মডেলে আমরা বলি। চিকিৎসাটাও বায়োলজিক্যাল, অর্থাৎ এটার সঙ্গে আমাদের ওষুধের রোল আছে, সাইকোলজিক্যাল ইয়াতে আছে, সাইকোথেরাপি, কাউন্সেলিং এটার আছে, এবং সোশ্যালও কিছু রোল আছে, যারা থাকে সমাজ পরিবারের এদেরও রোল আছে। তা আমরা প্রথমে যদি আমরা বলি যে বায়োলজিক্যালের চিকিৎসাটা বলি, বেশিরভাগের ক্ষেত্রেই দেখা যায় যে এটা যখন উইথড্র ইফেক্টটা হয়, ওটা যখন বন্ধ করে দেয় মানুষ এটা নিয়ে, তখন কিন্তু অনেক সিমটম দেখা যায়, অনেক সময় কষ্টদায়ক হয়। সেইটার জন্য কি উইথড্রল ইফেক্টটার জন্যই কিন্তু মানুষ এটাকে ছাড়তে ভয় পায় বা ছাড়তে পারে না। আচ্ছা, তো সেটার জন্যে আমরা ওষুধ ব্যবহার করি। অনেকে মনে করে যে না শুধু কাউন্সেলিংয়ের মাধ্যমেই আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, হতে পারে, যদি অল্প পরিমাণে থাকে কিন্তু বা তার তেমন কোনো জটিলতা না থাকে, সাইকোসিস, ডিপ্রেশন এরকম না থাকে, তখন হয়তো চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু বেশিরভাগের ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য সিমটম দেখা দিচ্ছে, সুতরাং তার ক্ষেত্রে ওষুধ ব্যবহার করলে সহজ হয় ব্যাপারটা, কিন্তু কষ্ট কম হয়। আর এটা ছাড়া আমরা কিন্তু কাউন্সেলিং যেটা বলি, সাইকোথেরাপি দেই, অন্য করি, এবং তার আগে আমরা যেখানে করি ডিটক্সিফিকেশন করি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এটাকে স্যার একটু খুলে বলবেন কিনা স্যার, ডিটক্সিফিকেশন ব্যাপারটা? চিকিৎসার ডিটক্সিফিকেশনটা কি, আমরা যে শরীরের ভিতরে যে কেমিক্যালগুলো আছে, যদি সে কেমিক্যাল অ্যাডিকশন হয়, এই কেমিক্যালগুলোকে শরীর থেকে বের করে দেওয়া হয়, এলিমিনেট করা হয়। এলিমিনেট করার সময় যে যখন হয় তখন এটার থেকে প্রথমে অ্যাবস্টিনেন্স হয়, যে এটার থেকে দূরে থাকো। দুইভাবে করা যেতে পারে, একটা হচ্ছে গ্র্যাজুয়াল হতে পারে, একটা সাডেন করা যেতে পারে, যে আস্তে আস্তে করে যে পরিমাণ নিচ্ছিল ওইটাকে আমরা আস্তে আস্তে করে কমিয়ে দিলাম। একজন যদি অনেক পরিমাণে নেয়, কথার কথা এখন সে অনেক ঘুমের ওষুধ, এটা যেটা একটু আগে হচ্ছিল যে ঘুমের ওষুধ, কিন্তু আরেকটা কিন্তু আমরা
আমরা কিন্তু টিপ অফ দ্য আইসবার্গ দেখি। অন্য আমরা ইয়াবা এবং গাঁজাকে বলছি, কিন্তু আমরা যদি সিডেটিভের ধরি, আমার তো মনে হয় এটাতে আরও বেশি হবে এটার আসক্তি আমাদের দেশে। তা এটা যদি কেউ অনেক পরিমাণে নেয়, হঠাৎ করে যদি আমরা উইথড্র করি ডিটক্সিফিকেশনের সময়, তাহলে কিন্তু তার অনেক বেশি সমস্যা দেখাবে। বা কেউ যদি দেখা যাচ্ছে যে মরফিন বা প্যাথেডিন নিচ্ছে, ওগুলোকে আমরা গ্র্যাজুয়ালি টেপার আপ করতে থাকি, আচ্ছা। আস্তে আস্তে করে ডোজটাকে কমিয়ে দিতে হবে, ভর্তি রেখে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে বাইরেও রেখে করা যায়, তবে ভর্তি রেখে করাটাই সবচেয়ে ভালো। এবং এটাকে যখন করি তখন উইথড্রল ইফেক্টের যখন হয়, তখন আমরা কিছু ওষুধ দিই যাতে তার উইথড্রল ইফেক্টটা কম থাকে। তা এটা কয়েক সপ্তাহ লাগতে পারে। যখন এটা শরীর থেকে এলিমিনেট হয়ে চলে যায়, তারপরে আমরা আসল চিকিৎসাটা শুরু করে কাউন্সেলিং বা ওইটা। আবার যেটা বিহেভিয়ারাল অ্যাডিকশন থাকে, যেমন হচ্ছে কারো ইন্টারনেট অ্যাডিকশন আছে, পর্নোগ্রাফি আছে, অথবা গেমিং অ্যাডিকশন আছে, এদেরও ডিটক্সিফিকেশন লাগে। কিন্তু এদের ডিটক্সিফিকেশন কীভাবে হয়, ওই ডিভাইস থেকে আমরা কিন্তু সরাই রাখা হয়, ওইটাও একটা ডিটক্সিফিকেশন কিন্তু। আচ্ছা, তো আমি এই প্রসঙ্গে একটু আবার রাহুল স্যারের কাছে, আপনার কাছে চলে আসব। তো এই যে স্যার চিকিৎসার পদ্ধতির কথাগুলো বলছেন, তো মাদকাসক্তি রোগীরা তারা কি নিজেরাই চিকিৎসার প্রয়োজনীয়তা অনুভব করে, বা তারা কতটা অনুভব করে? আমরা মোটিভেশন, তারা আসলে ঠিক কতটা মোটিভেটেড, বা এই মোটিভেশনের রোলটা এখানে কতটুকু? ধন্যবাদ। মাদকাসক্তি সাইকিয়াট্রির বিষয়টা তো তুলনামূলকভাবে এমনিতে স্টিগমাটাইজড আমাদের মতন দেশে, এবং সাইকিয়াট্রির মধ্যে যদি সব থেকে বেশি পরিমাণে স্টিগমাটাইজড কোনো রোগ থেকে থাকে, সেটা কিন্তু হচ্ছে মাদকাসক্তি। তো আমরা কেউ কিন্তু সমাজের বাইরে না, আমরা ডক্টর হই, সাইকিয়াট্রিস্ট হই, বা রোগী যে পজিশনে থাকি না কেন, সবাই কিন্তু আমরা কম বেশি কিন্তু আমরা কী বলা যায়, আমাদের একটা অন্যরকম পারসেপশন বা ধারণা আছে এই রোগটা সম্বন্ধে। এবং একটা বেশিরভাগ অপশন শুধু রোগী কিন্তু না, আমাদের সমাজে বেশিরভাগ মানুষই কিন্তু মনে করেন এটা কোনো রোগ না। তাদেরকে যদি বিয়ে দিয়ে দিই তাহলে ভালো হয়ে যাবে, বা যদি বিদেশ পাঠিয়ে দেই তাহলে ভালো হয়ে যাবে, চিকিৎসা বিয়ে দিয়ে দেওয়া। আমরা কিন্তু যদি বিশ্বাস করতাম এটা একটা কোনো একটা মানসিক রোগ, তাহলে তো আমরা ডাক্তারের কাছে যেতাম। কিন্তু আমাদের পরিবারগুলোতে কিন্তু শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে কিন্তু আমার চিকিৎসাগত অভিজ্ঞতা বলে হচ্ছে, এক্ষেত্রে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি এবং যিনি নিরক্ষর ব্যক্তির মধ্যে বিশ্বাসের মধ্যে আমি তেমন বড় ধরনের পার্থক্য দেখি না। তারা একই কথা বলে, অন্তপক্ষে বিয়ে দিয়ে যখন ডিভোর্স হয়ে যায় তারপরে আমাদের কাছে আসছেন, বা বিদেশ পাঠানো ব্যর্থ হওয়ার পরে তারপর এখানে এসছেন। অর্থনৈতিক অবস্থান অনুযায়ী দেশ ভিন্ন হতে পারে, সৌদি আরব, মালয়েশিয়া বা ইউকে। চিকিৎসার ক্ষেত্রে আমি শুধু একটা কথা যোগ করতে চাই, যে স্যার যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ম্যানুয়ালটা আছে, তারা কিন্তু বলছে তাকে যেদিন থেকে চিহ্নিত করা হলো, বা কোনো একজন ডক্টর তাকে বললেন, ডেন্টিস্ট বললেন যে আপনার মাদকাসক্তি একটা সমস্যা, এই যে প্রথম যেদিন বললেন, প্রথম যেদিন জানলেন, চিকিৎসাটা শুরু হলো সেদিন থেকে। প্রত্যেকটা রোগের যেমন তীব্রতা থাকে, মৃদু, মাঝারি এবং গুরুতর, মাদকাসক্তির ব্যাপারেও তাই। মৃদু পর্যায়ের যারা আছে তারা কিন্তু কিছুটা হলে বুঝতে পারে যে মনে হয় আমার একটা সমস্যা, ছাড়তে হবে। যখন গুরুতর পর্যায়ে চলে যান, তখন কিন্তু আসলে তখন যারা রোগী তারা কিন্তু আর বোঝেন না যে কোনো একটা রোগ আছে। তারা তখন মনে করেন আমার কোনো সমস্যা নেই, সমস্যাটা সমাজের, আমার বাবা মা আমাকে বোঝে না, আমার প্রেমিকা বা স্ত্রী আমাকে বোঝে না, বাংলাদেশের রাষ্ট্র এত খারাপ কেন, সমাজে এত বৈষম্য কেন, এরকম অনেক রকম কারণ দেন। পৃথিবীর সবাই সব কিছু ঠিক নাই, শুধুমাত্র উনি ঠিক আছেন। আচ্ছা, এই যে উনি বলছেন আমার কোনো রোগ নেই, আমার কোনো সমস্যা নেই, সব কিছু আমার নিয়ন্ত্রণেই আছে, আমি চাইলেই ছেড়ে দিতে পারি, আমি তো 1 মাস নেই, 1 সপ্তাহ নেই নাই, এটাই তার একটা রোগের বহিঃপ্রকাশ, যেটাতে আমরা মোটিভেশনের পরিভাষায় আমরা বলি হচ্ছে প্রি কন্টেমপ্লেশন, বা আমরা বলতে পারি যে দ্বিধাহীন একটা অবস্থা। উনি তখন মনে করেন যে আমার কোনোই সমস্যা নেই। এবং এটাতে আমাদের কিন্তু আসলে রাগ করার বা তাদেরকে অন্যভাবে বিচার করার কোনো কারণ নেই। আমরা এটাকে এইভাবেই দেখি, উনি যেই কথাগুলো বলছেন এটা তার একটা রোগীর বহিঃপ্রকাশ, এবং এই বিষয়টাকে অ্যাড্রেস করাটাও কিন্তু একটা চিকিৎসার একটা পার্ট। উনি কিন্তু দেখা যাচ্ছে সকালবেলা কিন্তু মনে করেন যে আমি আর কোনোদিন নেব না, আজকেই শেষ, এটা নিয়ে কিন্তু বেশ ভালোই আছেন, এই কথাবার্তা বলে সন্ধ্যাবেলা ঠিকই নিয়ে নিচ্ছেন। সন্ধ্যাবেলা নেওয়ার পর দেখা যাচ্ছে উনি খুব অপরাধবোধে ভুগছেন, তখন দেখা যাচ্ছে অনেক রকম কসম টসম খাচ্ছেন, প্রতিজ্ঞা করছেন যে আর নিব না, ভর্তি হয়ে যাব। পরের দিন আবার দুপুরবেলা আসতে আসতে দেখা গেল উনি আবার পাল্টে গেছেন। এই যে একটা নাগরদোলা, এটা কিন্তু বলা যেতে পারে রোগের একটা প্রকাশ। আর একটা কথা না বললেই না, আমাদের রাষ্ট্রে, সমাজে একটা ভুল শব্দ এখানে খুব ভয়ঙ্করভাবে চলছে, সেটি হচ্ছে নিরাময়। এটি কিন্তু স্যারের সাথে আমাদের আগেও আলাপ হয়েছিল। এটা একটা খুবই একটা ভুল শব্দ। 1990 সালে একটা ভয়ঙ্কর রকম ভুল করা হয়েছিল আইনটা ফর্মুলেশন করার সময়। এক জায়গায় বলা হচ্ছে চিকিৎসা, আরেক জায়গায় বলা হচ্ছে নিরাময়।
এটার হাত ধরে বাংলাদেশে কোটি কোটি লোক এখন বিশ্বাস করে এটা একটা নিরাময়যোগ্য রোগ, কিন্তু বৈজ্ঞানিক বাস্তবতা হলো এটা নিরাময়যোগ্য রোগ না। ডায়াবেটিস এবং হাইপারটেনশন বারবার ফিরে ফিরে আসবে এবং এটা একটা রোগের ধর্ম। আচ্ছা, এবং এক্ষেত্রে শব্দ হবে হচ্ছে চিকিৎসা। আমাদের সময় হচ্ছে আরেকটা বিরতি নেবার, কিছুক্ষণ পরে ফিরছি। স্যার ফিরে আসলাম কামরুল স্যার আপনার কাছে। স্যার আমরা যে কথার অনেকগুলো জিনিসই জানতে পারলাম, তো আমরা এখন এই বিষয়ে একটু জানতে চাচ্ছি যে এই যে দীর্ঘমেয়াদে যারা মাদক ব্যবহার করে তাদের শারীরিক বা মানসিক কী ধরনের ক্ষতি হতে পারে, একটু যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। আমি এটার সঙ্গে বলি কি ক্ষতি হতে পারে না সেটা নিয়ে আসলে আছে। আচ্ছা, এমন কিছু ক্ষতি হতে পারে না যেটাতে নাই, সব কিছু হতে পারে। এবং লাস্টটাতে মৃত্যু, সেটা বলে দিলাম, এটা লাস্ট ইয়ে, সেটাও হতে পারে। আচ্ছা, এখন আমি যদি বলি শারীরিক কি ক্ষতি হতে পারে, এটা শারীরিক ক্ষতি হতে পারে যেমন আমাদের লিভারটার জন্যে ড্যামেজ হয়ে যেতে পারে। আমার নিজের খুব ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার রুমমেট, সে কিন্তু এটার জন্যে কিন্তু মারা গিয়েছে কিন্তু, এবং বহু জায়গায় তার টাকার অভাব ছিল না, কিন্তু উই কুড নট সেভ হিম। সিরোসিস হয়ে গেছে, লিভার নষ্ট হয়ে মারা গেছে আসলে। তারপরে একটা কী হতে পারে, আমাদের লাংসের ক্ষতি হতে পারে, কিডনির ক্ষতি হতে পারে, এটা তো এটার দিকে চলে গেল। ডায়াবেটিস ডেভেলপ করতে পারে, ওবেসিটি, আচ্ছা, স্থূলতা বেড়ে যেতে পারে। তারপরে হতে পারে কি আমাদের শ্বাসকষ্ট হতে পারে, লাংসেরও প্রবলেম হতে পারে। এবং এটাতে কি হয়, রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু কমে যায়, বিভিন্ন রোগের অনেক সহজে সে আক্রান্ত হয়ে যেতে পারে। এবং তার যেহেতু রুটিন থাকে না, এবং চিকিৎসাটা অন্য শারীরিক যে ওইগুলোও কিন্তু সে ওষুধগুলো ঠিকভাবে নেয় না যেটা হয়, এবং খেয়ালও করে না কিন্তু, যার ফলে অন্য রোগেরও কিন্তু যদি আগে এক্সিস্টিং রোগ থাকে সেটারও আরও খারাপ হয়ে যায়। আর যদি নাও থাকে নতুন করে কিন্তু এটার ইয়ে হতে পারে। এটা চলে আসি এরপরে ব্রেনের কথা যদি বলি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ব্রেনটা তার নিয়ন্ত্রণে থাকে না। আমরা যদি বলি যে প্লেন অনেক সময় এখন হয় না, আগে কিন্তু প্রায় প্লেন হাইজ্যাক হতো। তার প্লেন যদি হাইজ্যাক হয়ে যায়, তা বাইরের থেকে কিন্তু যেটা বাংলাদেশ বিমান যদি থাকে, বাইরে বাংলাদেশ বিমান দেখা যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু বাংলাদেশ বিমানের ওইটার উপরে কোনো কন্ট্রোল থাকে না, হাইজ্যাকাররা ওইটাকে কন্ট্রোল করতে থাকে। তো মাদক যখন চলে যায় ব্রেনে, কিন্তু এই মাদকটা ব্রেনকে কন্ট্রোল করে, তার সব কিছুকে কিন্তু, যার ফলে বাইরের থেকে সে মানুষটা ওই আছে, কিন্তু ভিতরে কিন্তু সে আর একটা মানুষ হয়ে যায়। কিন্তু আরও ইয়াতে আছে যেটাতে শারীরিকভাবে খুবই মারাত্মক আর একটা ইয়ে আছে, যে সেক্সুয়াল প্রবলেম হতে পারে। এবং এটাতে অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হয়ে যাচ্ছে, অন্যের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। খুব আশেপাশের যারা এত ঘনিষ্ঠ বন্ধু ছিল, তারা সব যারা ভালো ছিল ওদের সঙ্গে দেখা যাচ্ছে যে খারাপ সম্পর্ক হয়ে গেছে, এবং গিয়ে তার শুধু মাদক যারা নেয় ওদের খারাপ বন্ধুদের সঙ্গে চলে যেতে পারে, মারধর করতে পারে, ভাঙচুর করতে পারে, হেন কাজ না, ইভেন চুরি ডাকাতির সঙ্গে লিপ্ত হয়ে যেতে পারে, অসামাজিক কার্যক্রম যেমন লিগাল বিভিন্ন ইয়ে হতে পারে, চুরি, ছিনতাই, ইভেন খুনটুনও করে ফেলতে পারে। এমন কোনো কাজ নাই যে সে করতে পারে না, যদি ইনিশিয়াল স্টেজে তাকে কন্ট্রোল না করা হয়। শারীরিক এবং মানসিক তীব্র সমস্যা দেখা দিতে পারে, ওভারঅল কোয়ালিটি অফ লাইফ খুব মারাত্মকভাবে ডিটোরিয়েট করে। ধন্যবাদ স্যার। তো রানু স্যার, আপনার কাছে আসছি। পুনর্বাসনের প্রক্রিয়াটা স্যার কিছুটা বলেছেন, এবং একটা হতাশার কথাও শুনতে পেয়েছি, আসলে আমাদের বাংলাদেশে তেমন পুনর্বাসন ব্যবস্থা নেই। আপনি কি স্যার এখানে কিছু যোগ করবেন কিনা? আমি কিছু যোগ করতে চাই। একটা কথা স্যারের হাত ধরে বলতে চাই, একটা কিন্তু হচ্ছে অ্যাক্সিডেন্ট, আরটিএ, মাদকাসক্তির কিন্তু আরেকটা কিন্তু ধারাবাহিকতা কিন্তু হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট। তো আমরা যে এখন প্রচুর রিল দেখতে পাই যে খুব হাই স্পিডে বাইক চালাচ্ছে, কার রেসিং হচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, আমরা কিন্তু এগুলোর সাথে তাহলে মাদকের একটা সম্পর্ক থাকতে পারে। অনেক ক্ষেত্রে তো থাকেই, এবং আমরা তো আসলে সব কিছু আসলে জানি না। আসলে যেটা আমাদের গোচরে আসে শুধুমাত্র সেটা নিয়ে আমরা কথা বলি। কতজন মানুষ যে পঙ্গু হচ্ছেন, কতজন মানুষ যে মারা যাচ্ছেন, যার পিছনে একজন কী বলা যায় এ ধরনের আসক্ত একজন ড্রাইভারের একটা ভূমিকা ছিল, সেটা কিন্তু আমরা আসলে জানি না, আমরা বলছি আর কি। কিন্তু অন্যান্য দেশে এখন দেখা যাচ্ছে যে মাদকের সাথে এই সড়ক দুর্ঘটনার একটা বড় একটা সম্পর্ক আছে। আর পুনর্বাসনের কথাটা বলতে গেলে এটি কিন্তু আরেকটি বলবো যে একটা আমাদের দেশের বাস্তবতা বলি, আমাদের নীতি নির্ধারকদের ধারণা,
আর আসলে পুনর্বাসন শব্দটার অর্থের মধ্যে বিশাল একটা ফারাক আছে। বাংলাদেশে এটা নিয়ে কিন্তু একটা আইনও কিন্তু আছে, পুনর্বাসন আইন বা রিহেবিলিটেশন অ্যাক্ট আছে বোধহয় 2018। অদ্ভুতভাবে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভাবি কিন্তু পুনর্বাসন মানে হচ্ছে তার পেশাগত পুনর্বাসন। তাকে আমরা ছাগল পালন করতে বলি, তাকে আমরা মাছ চাষ করতে বলি, কিন্তু সে যে আসলে মাছ চাষ করতে পছন্দ করে কি না এটা কিন্তু আসলে আমরা মাথায় নিচ্ছি না। এবং অদ্ভুতভাবে যে মস্তিষ্কটা গত 10 বছর ধরে দিন শুরু করেছেন একটা মাদক দিয়ে, দিন শেষ করেছেন আরেকটি মাদক দিয়ে, তিনি হঠাৎ করে একটা প্রশিক্ষণ দিলেই উনি একেবারে কি বলা যায় টেলিভিশনের একটা স্কুপ নিউজের মতন সফলতার গল্প তৈরি করে ফেলবেন, এটা আমাদের একটা দুরাশা। পুনর্বাসন শব্দটার অর্থ হচ্ছে কিন্তু আসলে তার যে যে জায়গায় তার অক্ষমতা তৈরি হয়েছে, আগে দক্ষতা ছিল, দক্ষতাটা উনি হারিয়েছেন, মানে আগে পারতেন সকালবেলা ঘুম থেকে উঠতে, এখন আর পারেন না। আগে 8 ঘন্টা কাজ করতে পারতেন, এখন আর পারেন না। আগে উনি পরিবারের সবার সাথে মানসম্পন্ন সময় কাটাতে পারতেন, এখন আর উনি পারেন না। আগে উনি সামাজিক আড্ডায় যে সময় কাটাতে পছন্দ করতেন, আসর জমিয়ে রাখতেন, সেটা তিনি এখন পারেন না। অর্থ জমাতে পারেন না, স্বাভাবিকভাবে রাগ প্রকাশ করতে পারেন না। প্রত্যেকটা বিষয়ে তার অক্ষমতা। তাকে কেউ বিশ্বাস করে না, আপন মাও তাকে বিশ্বাস করে না, বাবাও তাকে বিশ্বাস করে না। এটাও একটা অক্ষমতা। এই প্রত্যেকটা বিষয়গুলোকে তার আগের জায়গায় ফেরত নিয়ে যাওয়াটাই কিন্তু পুনর্বাসন। পুনর্বাসনের মধ্যে যেহেতু বাসন শব্দটা আছে, আমরা এটাকে কিন্তু একটা পেশাগত বা একটা আবাসন অর্থে অনেক ক্ষেত্রে বুঝে ফেলি। তাহলে স্যার আমি যদি সরাসরি জাম্প করি, চিকিৎসা নিজেই আমাদের কি সেই ধরনের সুযোগ সুবিধা সম্বলিত কোনো পুনর্বাসন কেন্দ্র কি রয়েছে? আমরা যদি এভাবে ভাবি যে এখানে একটা এমন একটা প্রতিষ্ঠান থাকতে হবে যে প্রতিষ্ঠানে দোলনা থেকে কবর পর্যন্ত যা যা লাগে সব শেখানো হবে, এরকম কোনো প্রতিষ্ঠান কিন্তু আসলে কোথাও নেই। পুনর্বাসন শব্দটা আসলে প্রযোজ্য হচ্ছে চিকিৎসা ইটসেলফ পুনর্বাসন। আচ্ছা, মানে চিকিৎসা যে তাকে নেওয়া হচ্ছে, উনি যে চিকিৎসা যুক্ত হলেন, সাইকিয়াট্রিস্টের কাছে এলেন বা পুনর্বাসনের একটা অংশ। পুনর্বাসন কিন্তু একটা সামগ্রিকভাবে সবকিছু। আর পুনর্বাসনের ক্ষেত্রে দরকার হয় কিন্তু বিশেষত যারা গুরুতর পর্যায়ের রোগী, তাদের জন্য দরকার কিন্তু হচ্ছে খোলামেলা জায়গায় তাদের কিন্তু একটা শারীরিক পরিশ্রম করার দরকার আছে। থেরাপিউটিক কমিউনিটি বলে একটি শব্দ আছে, যেটি আসলে সরাসরি বাংলা হয় না। থেরাপিউটিক কমিউনিটি মানে কিন্তু এক ধরনের নিয়ন্ত্রিত সমাজ, যে সমাজ ব্যবস্থাটা কিন্তু একটা মোটামুটি বড় একটা এলাকা জুড়ে থাকবে, যেখানে ব্যক্তির উপর তার অনেক রকম দৈনন্দিন দিনের দায়িত্ব থাকবে। সকালে রান্না করা থেকে শুরু করে, কিচেন আছে, ঘরদোর গোছানো থেকে শুরু করে, অনেকে এটাকে ভুল বোঝেন, তাদেরকে খাটানো হচ্ছে কি, মানে নতুন একরকম জীবন ধারণ পদ্ধতিতে অভ্যস্ত হওয়া। তাও বলা যায় না নতুন না, আসলে হচ্ছে কি যেটাকে বলা হচ্ছে সামাজিক আচরণ। আচ্ছা, ধরে নেওয়া হয় এই থিওরি অনুযায়ী, যেমন ধরা যাক একজন শিশু, 1 মাসের শিশু কিন্তু দোকানে গেলে কিন্তু সে কিন্তু ভাববে না তার বাবা মার পে করার সামর্থ্য আছে কিনা, সে কিন্তু পছন্দ হবে, সঙ্গে সঙ্গে নিয়ে নেবে। একই আচরণ কিন্তু দেখা যায় কিন্তু মাদকাসক্ত রোগীদের ক্ষেত্রে, সবার না, গুরুতর রোগীদের ক্ষেত্রে দেখা যায়। তার বয়স কিন্তু 40, ওনার আচরণ কিন্তু শিশুর মতন, কিন্তু উনি মনে করেন যে এক্ষুনি লাগবে, সবাই ওনাকে কেন্দ্র করে ঘুরবে। মানে হলো বলা হয় এই ব্যক্তি বাবা হিসাবে যে ভূমিকা পালন করার কথা, ভাই হিসাবে যে ভূমিকা পালন রাখার কথা, সন্তান হিসাবে যে ভূমিকা পালন করার কথা, প্রত্যেকটা ভূমিকা পালন করতে উনি ব্যর্থ, উনি মানা নিতে পারেন না। এটার জন্য তাকে একটা কি বলা যায়, একটা তৈরি করা একটা আর্টিফিশিয়াল বা একটা কৃত্রিম একটা সমাজ ব্যবস্থা, তার মধ্যে দিয়ে তাকে 3 মাস 6 মাস তাকে রাখলে আস্তে আস্তে উনি দায়িত্ব নিতে শিখেন, যেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক কমিউনিটি। এই 3 মাস 6 মাস কি কোনো একটা রেসিডেন্সিয়াল সেটিং? রেসিডেন্সিয়াল সেটিং মানে আবাসিক একটা ব্যবস্থা থাকে। সেটা কি খুব ব্যয়বহুল? এটা দেশে দেশে ভিন্ন, আমাদের দেশে আংশিকভাবে আছে। আমাদেরকে বলতে পারি মডিফাইড থেরাপিউটিক কমিউনিটি বলতে পারি, কিন্তু যদি প্রমিত মান বলি, স্টেট অফ আর্ট পৃথিবীর কিছু বড় বড় দেশগুলোতে যেমন আছে। তবে এটাও ঠিক, এখন পৃথিবী কিন্তু আস্তে আস্তে এদিক থেকে সরছেও। আজ থেকে 30 বছর আগে যেমন ডিউরেশন ছিল 1 বছর রাখো তাকে, তারপরে এগুলো 6 মাস তাকে রাখো, এখন কিন্তু বলা হচ্ছে 3 মাস, কমপক্ষে 3 মাস তাকে রাখো। তবে একটা কথা বলে শেষ করতে চাই, এই পুনর্বাসনটা কিন্তু একটা প্রসেস। 3 মাস 5 মাস তাকে রাখলে কিন্তু পুনর্বাসন শেষ হচ্ছে না, কারণ আমরা আবার বলছি রিল্যাপসিং রোগ, মানে পুনর্পতন হবেই, আবার ফিরে আসার সম্ভাবনাটা কেউ বলে 60%, কেউ বলে 80%, ডায়াবেটিসের মতনই। তো আমাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। মানে পুনর্বাসন মানে শুধু চাকরি নয়, পুনর্বাসন মানে কিন্তু শুধুমাত্র আবাসন নয়, পুনর্বাসন মানে হলো তাকে যে কেউ বিশ্বাস করা শুরু করবে সমাজ। দেরি করলে মা ভাববে যে আমার ছেলেটা মানে বিপদ হয়েছে। মা যেদিন প্রাকৃতিকভাবে ভাববেন আমার ছেলেটা বিপদ হয়েছে, উনি ভয় পাবেন না যে আমার সন্তানটা মাদক নিচ্ছে। বুঝতে হবে এই মায়ের চোখে তার সন্তান ওই দিন পুনর্বাসিত হয়েছে। আচ্ছা, আমি এই পুনর্বাসনটা যদি বলি, ধন্যবাদ, এই দিকটাই আমি ফোকাস করার চেষ্টা করলাম। থ্যাংক ইউ। তো স্যার আপনার কাছে ফিরে আসছি। তো
তো আমরা তো মোটামুটি মাদকাসক্তির কারণ, লক্ষণ, চিকিৎসা এগুলো নিয়ে কিছু কথা বললাম। তো একটা স্পেশাল গ্রুপ মাদকাসক্ত যারা, এখন তো ফিমেলদের মধ্যেও প্রচুর দেখা যাচ্ছে যারা মাদকে আসক্ত হচ্ছেন, তো তাদের মধ্যে অনেকে গর্ভবতীও হচ্ছেন। তো যেসব মাদকাসক্ত বা গর্ভবতী যারা আছেন মাদকাসক্ত, তাদের ব্যাপারে কি আমাদের কোনো স্পেশাল প্রিকশন নেওয়ার ব্যাপারটা আছে কিনা? তাদের যে সন্তান ভূমিষ্ঠ হবে তার কি সরাসরি মাদকাসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই ব্যাপারে একটু বলবেন। রাইট, যদি প্রেগনেন্সির সময় তার মাদকাসক্তি থাকে, ডেফিনেটলি বাচ্চার উপর প্রভাব পড়ার সম্ভাবনা তো আছে। কারণ আমরা সাধারণ যে ওষুধগুলা খাই প্রেগনেন্সি এমনি সময়, এই ওষুধগুলোও কিন্তু বেশিরভাগই কিন্তু প্রেগনেন্সির সময় খাওয়া যায় না, আর মাদক তো দূরে থাক। তা সুতরাং এইটার উপরে কিন্তু বাচ্চার উপরে মারাত্মক প্রভাব আছে। এটার কনজেনিটাল অ্যাবনর্মালিটি, জন্মগত ত্রুটি দেখা দিতে পারে, প্রিম্যাচুর বাচ্চার গ্রোথ নাও হতে পারে, অ্যাবর্শন হয়ে যেতে পারে। তারপরে বিভিন্ন ধরনের যে তার যে বাচ্চাটা যে আসলো সেও মানসিকভাবে অসুস্থ হতে পারে, সেও কিন্তু যে এটার পরে ও জিটার মানে একটু খিটখিটে হতে পারে, কান্নাকাটি করতে পারে, এবং ওরও কিন্তু মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকতে পারে আসলে। তা মাকে এটাকে আমাদেরকে কনভিন্স করতে হবে যে এইটার উপরে সবচেয়ে ভালো আমরা যদি আগেই তাকে বন্ধ করাই দিতে পারি এটাকে মাদক থেকে। কিন্তু যদি বন্ধ না করাতে পারি এটাকে, তাকে ওই সময় তো অবশ্যই করতে হবে, কারণ এগুলা সবাই কিন্তু নিজের সন্তানকে কিন্তু নিজের থেকেও বেশি ভালোবাসে। তো সুতরাং এটাকে তাদেরকে কনভিন্স করতে হবে যেটা এটা আপনার বাচ্চার জন্মগত ত্রুটি হতে পারে, বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে, পেটের মধ্যেই বাচ্চা মারা যেতে পারে, জন্মের আগেই মারা যেতে পারে, জন্মের সময় মারা যেতে পারে, জন্ম নিলেও কিন্তু পঙ্গু বাচ্চা জন্ম হতে পারে কিন্তু, এবং পঙ্গু বাচ্চার জন্ম যদি নাও হয়, সাধারণ হয়, সেটারও কিন্তু মানসিকভাবে অসুস্থ হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। সুতরাং এটা প্রেগনেন্সির সময় মাদকটা খুবই খারাপ, অত্যন্ত খারাপ। থ্যাংক ইউ স্যার। আমরা সময় হয়েছে আমাদের সর্বশেষ বিরতিতে যাবার, কিছুক্ষণ পরে ফিরছি। বিরতির পর ফিরে আসলাম রানা স্যার আপনার কাছে। তো আমরা শুরুতে একটা কথা বলেছিলাম যে আচরণগত আসক্তি, স্যারও বলেছেন যে আসলে বাংলাদেশে আচরণগত আসক্তিতে কতজন মানুষ ভুগছেন, এরকম কোনো জরিপ কি হয়েছে কিনা, বা আচরণগত আসক্তিদেরকে চিকিৎসা দেবার জন্য কোনো ফর্মাল কোনো চিকিৎসা প্রতিষ্ঠান আছে কিনা? আমরা যদি ফর্মাল চিকিৎসার প্রতিষ্ঠানের কথা বলি তাহলে আমরা বলবো যে ঠিক ফর্মাল বলতে যা বোঝায় গোছানো সেরকম কিন্তু নেই, তবে আমাদের যে প্রচলিত সেট আপের মধ্যে কিন্তু চিকিৎসা করা সম্ভব। আচ্ছা, আর আসলে কতজন আছে সেটা বলতে গেলে যে ধরনের আমরা ইংরেজিতে বলি প্রিভেলেন্স স্টাডি বা প্রাদুর্ভাব গবেষণা সমাজ থেকে এবং গোটা বাংলাদেশের ছবিটা দেবে, এই ধরনের কোনো গবেষণার কথা অন্তপক্ষে আমার জানা নেই। কিছু বিচ্ছিন্নভাবে হয়েছে, কিছু প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে 10%, 18% বিভিন্ন রকম সংখ্যারা আসছে, তবে এটাকে কিন্তু গোটা দেশের প্রেক্ষাপটে ব্যবহার না করাটাই সমীচীন হবে, যেহেতু আমরা দেশব্যাপী গবেষণা এখনো করিনি। আর চিকিৎসার ক্ষেত্রে আজকে শুরুর দিকে আলাপ হচ্ছিল, স্যার বলছিলেন যে ডিটক্স কিন্তু ডিজিটালের ক্ষেত্রে ডিটক্স লাগে। মানে যারা নেট ব্যবহার করি আমরা তো ভাবতে খুব পছন্দ করি বোধহয় শুধুমাত্র আমি ভালো, বাকি সবাই হচ্ছে খারাপ। আমরা নিজেদেরও যদি ফোনটা কোনো কারণে চার্জ না থাকে, ফোনটা যদি কোনো কারণে নেট না থাকে, আমরা খেয়াল করে দেখবো কতখানি অস্থির আমাদের লাগে। তা আমাদের যতটুকু অস্থিরতা লাগে, যারা এখানে আসক্ত তাদের অস্থিরতাকে আমরা 50 দিয়ে গুণ দিতে পারি। রাইট, তাদের অস্থিরতাটা ভয়ঙ্কর। যে ছেলেটা বা মেয়েটা 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা গেম খেলছে বা 16 ঘন্টা সে ডিভাইসে কাটাচ্ছে, ডিভাইস থেকে তাকে সরিয়ে রাখলে কিন্তু তার ভয়াবহ রকম শারীরিক থেকে শুরু করে, মানসিক থেকে শুরু করে, আচরণগত থেকে শুরু করে ভয়াবহ সব সমস্যা তার হয়। এখন তো ঘরে ঘরে কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে। কমন গার্ডিয়ানদের কমপ্লেন যে বাচ্চা কথা শুনে না, সারাক্ষণ মোবাইল দেখে, পড়তে চায় না বা গেম খেলে। আমরা আমাদের মেডিকেল লাইফে দেখতাম যে আমাদের কিছু অন্য প্রতিষ্ঠানে আমরা এরকম আমাদের সহপাঠী বা আমাদের এরকম বন্ধু বান্ধবদের পেয়েছি যে সে তার ক্যারিয়ারই নষ্ট হয়ে গেল, যে সে সারা দিন রাত কী করে শুধু গেম খেলে। আগে যেমন আমরা শুনতাম জুয়া খেলা, বা এখন অনলাইন বেটিং শুরু হয়েছে। তো এই যে তীব্র একটা অবস্থা, এখন আমাদের রাষ্ট্রের কি কি ব্যবস্থা নিয়েছে এই মুহূর্তে আপনি মনে করেন যে আসলে তারা আমরা কি সমাধান দিতে পারছি? আমরা আসলে একটা খুবই ক্রান্তিকর অতিক্রম করছি, বিশেষত এই যে মোবাইল গ্যামলিং,
গ্যাম্বলিং ডিসঅর্ডার যে পরিমাণে তীব্র আকার ধারণ করেছে, এবং এটি কিন্তু বিত্ত পরিবারগুলোতে ভয়াবহ আকার ধারণ করেছে, বিশেষত এই আইপিএল বিভিন্ন বিষয়গুলো নিয়ে। রাষ্ট্রীয়ভাবে যদি আমরা বলি, আমরা কিন্তু এখনও করা উচিত পর্যায়ে কিন্তু আমরা এখনও আছি। কম্প্রিহেনসিভ প্ল্যান বলে একটি প্ল্যান একটা করা হয়েছিল, এবং এক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রের যে দায়িত্বগুলো এটি কিন্তু হয়ে গেছে কি বলা যায় বিভক্ত, যে আইনের বাইরে বা বেআইনি মাদকগুলো দেখছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইন অনুযায়ী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী। আবার একই সাথে কিন্তু আমাদের আরেক ঝামেলাটা হচ্ছে মানসিক স্বাস্থ্য আইন 2018। মানসিক স্বাস্থ্য 2018 অনুযায়ী বলা হচ্ছে কিন্তু মাদকাসক্তি মানসিক রোগের অন্তর্ভুক্ত। আবার এই রোগটা চিকিৎসার ভার কিন্তু আবার পুরোপুরি দেওয়া হয়েছে কিন্তু আবার দেখা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার একটা যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে। সহজভাবে বলতে গেলে বড় সমস্যাটা যেটা দাঁড়িয়েছে সেটি হচ্ছে ক্রিমিনালাইজড করা হয়েছে। যে আমরা বলছি রোগী, আর আমাদের রাষ্ট্র বলছে উনি হচ্ছেন অপরাধী। আচ্ছা। এবং সাইকিয়াট্রির ক্ষেত্রে আমি সুযোগটা মিস করতে চাই না যে এই উদ্যোগটা, এই অবসেশনের উদ্যোগে, যে আত্মহত্যার প্রচেষ্টা কিন্তু বাংলাদেশে কিন্তু ফৌজদারি অপরাধ পেনাল কোড অনুযায়ী। অন্য সব দেশ কিন্তু এখান থেকে সরে এসছে। আমরা কিন্তু আমরা বৈষম্য নিরসন করছি। আমাদের যে এটাকে যে একটা মানসিক রোগের বা মানসিক অবস্থার আওতায় নিয়ে আসা দরকার সেটা করছি না। এই যে রাষ্ট্র আমাদেরকে বলে দিচ্ছে যে সে অপরাধী, এটাও কিন্তু চিকিৎসাটা বড় বাধা তৈরি করছে। এটা আমাদের সরানো দরকার। এটা নিয়ে কিছু কাজ হচ্ছে। আর আমাদের কিছু পরিকল্পনা এগিয়েছে, ন্যাশনাল গাইডলাইন একটু তৈরি করা হয়েছে যে আসক্তি নিয়ে। সেখানে খুব সচেতনভাবে বিহেভিয়ারাল এডিকশনের কথাটা পুরোপুরি বলা হয়নি। এখানে বলা হয়েছে শুধুমাত্র হচ্ছে যে কেমিক্যাল এডিকশনটার কথা বর্ণনা করা হয়েছে, এবং সেখানে প্রস্তাব করা হয়েছে যে বিহেভিয়ারাল এডিকশন নিয়ে আমাদের দেশের প্রেক্ষাপটে কী ধরনের চিকিৎসা দরকার সেটারও আমাদের একটা প্রমিত গাইডলাইন তৈরি করতে হবে। তার মানে আমরা এখানে বেশ পিছিয়ে আছি, আমাদেরকে অনেক কাজ করা রয়েছে, এবং এটা আমাদের সমস্যার গুরুত্ব অনুসারে আমাদের অনেক ঘাটতি রয়েছে। কিন্তু অলরেডি এটা মহামারী বা অতিমারী পর্যায়ে চলে গেছে, কিন্তু আমরা এখন যথেষ্ট উদ্যোগ কিন্তু আমরা নিয়ে নিই, অনেক কিছু আমাদের করার আছে। থ্যাংক ইউ স্যার। সামিউল্লাহ, আপনার কাছে ফিরছি স্যার। এই যে আমাদের কিছু সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি, রাষ্ট্রীয় যে পরিমাণ উদ্যোগ নেওয়ার কথা ছিল তা এখন আমরা পাচ্ছি না, কিন্তু এই যে স্যার যেটি বললেন মহামারী পার হয়ে এটা একটা অতিমারীর দিকেই চলে গেছে। তো এখন স্যার কি করা যেতে পারে? আমাদের এখন এই মাদকাসক্তির চিকিৎসাটা সহজলভ্য করে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনি কি আশা করেন? এটা বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া যেতে পারে। একটা সরকারি এবং বেসরকারি পর্যায়ে করা যেতে পারে, এবং আরেকটা আছে যে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সবার সমন্বিত উদ্যোগ দরকার আসলে। এটা আমাদের চিকিৎসক সমাজ যেটা আছে এবং আমাদের সাইকিয়াট্রিস্ট যারা আছে, সাইকোলজিস্ট আছে, আমাদের পক্ষ থেকেও আছে। এই যে আজকে যে হচ্ছে বিএপি এটার করছে, আমাদেরও কিছু কিছু ভূমিকা আছে যে আমরা এটাকে বিভিন্নভাবে এটার মাদকাসক্তি কিভাবে এটা ক্ষতি করছে ব্যাপক প্রচার দরকার এটার বিরুদ্ধে। মানে আমাদের দিক থেকেও সরকারকে জানানো, অবহিত করা বা সেই যোগাযোগ করাটার প্রয়োজন রয়েছে। রাইট। এবং এই যে ডক্টর রাহানুল যেটা বললেন যে এটাতে এই যে সমন্বয়হীনতা রয়েছে, এটাকে ক্রিমিনালাইজেশন করা হয়েছে, মাদকাসক্তি চিকিৎসাটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে দেওয়া হয়েছে, এটা একটা ডিজিজ, এটা যে এটার স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে নাই, সাইকিয়াট্রিস্টদের নাই, এই সব জায়গাতে এগুলোকে ফোকাস করতে হবে এবং এগুলো এক জায়গায় আনতে হবে। এটা তো গেলে রাষ্ট্রীয় পর্যায়ে আছে, এবং এটা পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের সরকারি পর্যায়ে চিকিৎসা যে আছে বেড খুবই কম। একটা আছে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, যে আমাদের মেডিকেল কলেজ হসপিটাল আছে, এটা সাইকিয়াট্রিক, ওখানে যে সময় সব জায়গায় কিন্তু আবার বেড নাই, ওখানে একটা কিছু হয়, ওখানে কিন্তু ওইভাবে চিকিৎসা হয় না। এটাতে ব্যাপকভাবে এটাকে করতে হবে, এখানে সরকারের একটা বেশ বড় ভূমিকা পালন করতে হবে, এবং এটাতে প্রতি জেলায় জেলায় এরকম হসপিটাল করা যেতে পারে এটার। আর শুধু এখানে করলে কিন্তু হবে না, সরকারের দিক থেকে এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের এই মাদক যে সাপ্লাই হচ্ছে এটাকে যদি নিয়ন্ত্রণ করতে না পারে, সহজলভ্যতা থাকে, এবং এটা কিন্তু আমাদেরকে বন্ধ করতে হবে। এটার জন্য কিন্তু আবার সরকারের বিরাট রোল আছে। কিন্তু এই যে বিভিন্নভাবে চলে আসছে, আমার যখন ইচ্ছা করছে আমি যদি এটা না পাই তাহলে কিন্তু এটা হবে না, এবং এখানে খুব কঠোর হতে হবে আমাদেরকে যে কোনোভাবেই যেন এটা না আসে। এবং এটার সঙ্গে কিন্তু বিরাট একটা মানে টাকা পয়সার জড়িত, এবং অনেকেই কিন্তু এটার সঙ্গে জড়িত। এটাকে যদি সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারে অনেকটা কমে চলে আসবে। কিন্তু আরেকটা আছে যে বেসরকারি পর্যায়ে যেগুলো আছে, বড় বড় উদ্যোক্তারা যারা আছে, এরা কিন্তু বাংলাদেশে কিন্তু ওই যে আসল যে রিহ্যাবিলিটেশন সেন্টার ওই রকম কিন্তু নাই। আমাদের এখানে যেগুলো আছে এগুলোর কিন্তু বেশিরভাগ, আমি বলবো
5%-এর উপরে কিন্তু ইনভলান্টারি অ্যাডমিশন হয়। তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যখন আর পরিবারের সদস্যরা পারে না, একেবারে বিরক্ত হয়ে অতিষ্ঠ হয়ে যায়, তখন তাকে ভর্তি করা হচ্ছে তার ইচ্ছার বিরুদ্ধে। কিন্তু অনেক দেশেই কিন্তু আছে বাইরের, যেগুলা কিন্তু ভলান্টারি অ্যাডমিশন, বা এই ছেলেটা যখন ভালো হয়ে গিয়েছে সে নিজের থেকে লং টাইমের জন্যে সেইটাতে থাকবে। এইরকমের কিন্তু আমাদের দেশে ব্যবস্থা নাই, এবং আমাদের মানসিকতাও কিন্তু ওই রকমভাবে নাই। মানে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা উচিত, এক্ষেত্রে ইনভেস্ট করতে পারে, সরকার সহযোগিতা করতে পারে, এবং সার্বিকভাবে সমাজের সবার অংশগ্রহণ লাগবে, তাই তো স্যার? রাইট। হ্যাঁ, রানুল স্যার, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, আমরা সেটা একটু শুনতে চাইবো। আমি স্যারের সাথে যোগ করতে চাচ্ছিলাম, আমরা কিন্তু একটা অদ্ভুত দেশ, যে ন্যালোক্সন বলে একটা ওষুধ আছে, যেটি ওপিওয়েড বা হিরোইনে কেউ যদি বেশি নিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, তাকে বাঁচানোর জন্য একমাত্র ওষুধ, এর বিকল্প কিন্তু আসলে নেই। এই ওষুধটা কিন্তু আমাদের আইন অনুসারে একটা মাদক হিসেবে অন্তর্ভুক্ত, তা আবার 6-এর ক শ্রেণীর মাদক হিসেবে অন্তর্ভুক্ত। আচ্ছা। এবং এর পাশাপাশি আবার হিরোইনের চিকিৎসার জন্য যেটি ক্রাভিং কমানোর ওষুধ আছে ন্যালট্রাক্সন, অদ্ভুতভাবে সেটাও মাদক হিসেবে অন্তর্ভুক্ত। আমরা যদি মানসম্পন্ন চিকিৎসা আসলে দিতে চাই, আমাদের চিকিৎসা ব্যবস্থাকে যদি গুছাতে চাই, আমাদের এরকম নীতি নির্ধারণের পর্যায়ে এই ধরনের কিছু মৌলিক সংস্কারগুলো আমাদের লাগবে। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের কিছুটা সময় দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের ধৈর্য ধরে এই অনুষ্ঠানে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।